বাজেট ডকুমেন্ট এন্ড এভরিথিং এটা পড়ে মনে হয় যে ওনারা চ্যাট জিপিটি দিয়ে বানিয়েছে। Sorry to say, because it doesn't make sense. Biggest budget দেওয়া and যেগুলার নাম্বার অ্যাসাম্পশন করা এটা কোনোভাবে it's impossible. It's like a pie in the sky. So visionary হতো realistic budgetটা দিতে and not go for 9,93,000 এত বড় বাজেট দেওয়া, এত বড় রেভিনিউ টার্গেট and then এত কিছু ট্যাক্স কাট এন্ড জিনিসপত্র দেওয়া। It's almost like আমি এই রুমে সবাইকে 1 কোটি টাকা দিচ্ছি, I don't have it, but আমি বলছি দিব। It's like that. So এরকম performative and schizophrenic বাজেটের দরকার ছিল না। Yeah, it is schizophrenic, I would say, in the sense that it wants to make it a welfare আবার এদিকে আবার বড়লোকদেরকে discourage করা হচ্ছে, আবার একদিকে corporate tax and এসব করছে। So I would say it's neither here nor there. I mean, you decide whether you want to be a গরিবদের বাজেট or so আমি এখানে কয়েকটা যেমন এখানে অনেক ridiculous বাজেটে আছে যে একটা বড় outsized influence and সব জায়গায় পাবলিক ডিসকোর্স আসছে, বাট ক্রিয়েটিভ ইকোনমি and ধরে নিচ্ছে ওইখান থেকে 1.5% এটি আসবে। I mean really কোথা থেকে, মানে do we have that many artists or যারা এখন এত করবে, স্পেন্ড করবে and তাদেরকে দেওয়া, and এই ক্রিয়েটিভ ইকোনমির জন্য বাজেটটা কোথা থেকে আসবে? এই ব্যাংকের থেকে আসবে, ব্যাংকিং সিস্টেম থেকে 500 crore and then that is going to come from their CSR budget. Isn't it the same as মুজিব বর্ষে যা হয়েছে জোর করে দেওয়া? So এগুলো আমি বলছি যে these are none of it as realistic. So আমি এটাই বলবো। And another thing is আমাদের ট্যাক্স বেস বাড়ানো দরকার, এটা তো অনেক বাট বাজেটের মধ্যে there is nothing really in there যেটা দিয়ে actually ট্যাক্স বেস বাড়াবো। And আমরা যদি if you look closer to home ইন্ডিয়াতে, ওইখানে ওই ডিমনিটাইজেশন একটা নিয়েছে and ওরকম একটা স্কিমের কারণে এই মুদির দোকান and all of them they came under the tax net. So বাজেটে এটা visionary and actually sincere and reform or whatever you want to say হতো যে if there were some measures in it, ওরকম কিছুই নাই। এখন আপনি এখানে দেখবেন গলিতে গলিতে ভ্যানওয়ালারা ফ্রুটস বিক্রি করে, there are some যারা 60-70 হাজার টাকা দিনে বিক্রি হয়, but those people don't pay tax. So এখন তাদেরকে কি ট্যাক্স দেওয়া উচিত না? And are there any measures to bring these people into the tax net? এখন just because তারা ভ্যানে বিক্রি করছে তার জন্য কি মানে they're immune from everything? এটা একটা I would say moral একটা question. So বাজেটে এসব যদি অ্যাড্রেস হতো তাহলে আমি বলতাম it was realistic and I mean এখানে জিডিপি গ্রোথ এন্ড সবকিছু আমরা বলছি, বাট বাজেটে একটা জিনিস আমাদের মেইন হ্যান্ডিক্যাপ হলো ফরেন কারেন্সি রিজার্ভস which is 30 billion, and যদি এখন ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়ে সাথে দিয়ে এই ডলার এগুলা ড্রেন করা স্টার্ট হবে and তো তখন কিন্তু সবকিছুর দাম বাড়বে, ইজিলি ইনফ্লেশন বাড়বে and সো এইগুলা ইস্যু চিন্তা ভাবনা না করে একটার পর একটা টার্গেট জিডিপি গ্রোথ কত করবে জানি 6 point something and ইনফ্লেশনকে কমায় আনবে। সো ইনফ্লেশন 7.5 আর জিডিপি 7.5 এখন ইটস গোইং টু দিস মান্থ ইনফ্লেশন হবে 10%, এটা 10% এর বেশি হবে। সো কোন দিকে, how are they going to bring it down to single digit again and also stimulate economic growth, job creation and everything? এগুলা কোনো কিছু চিন্তা ভাবনা না করে just imaginary we want to be there and work backwards instead of working forward. So এটাই আমি বলবো যে এই বাজেটের biggest flaw. And আরেকটা জিনিস বলতে চাই যে এটা we can't really say যে এটা 3 মাস হয়ে মাত্র 3 মাসের মাথায়, because আমাদের economic situation everyone knew and especially those who came into power তারাও জানত। তো এটার জন্য এখন হঠাৎ করে there is no shock.
যে আল্লাহ এটা আমি জানতাম না এরকম অবস্থা। তো প্রেপারেশন মিসিং, দেন টু মাচ ওয়েলফেয়ার এর দিকে একবার ওয়েলফেয়ার, আরেকদিকে ডিসকারেজিং সাকসেস আই উড সে। যেমন স্টার্ট আপসদের জন্য 100 কোটি টাকা রেভিনিউ নিচে যাদের, তাদের জন্য ট্যাক্স ফ্রি, বাট 100 crore উপর তাদের জন্য কিছু না। সো আই মিন 100 crore নিচে টার্ন ওভার স্টার্ট আপ আমাদের দেশে আছে, and that was never একটা deterrent for them to scaling. So এসব জিনিস চিন্তা ভাবনা না করে, নট এট অল প্র্যাকটিক্যাল আমি এটা বলবো। আরেকটা জিনিস হলো কন্টেন্ট ক্রিয়েটার্সদের ইনকাম ট্যাক্স ফ্রি দিয়েছে। আই মিন আমাদের দেশে কন্টেন্ট ক্রিয়েটার্সরা কি করে, ওরা কেন ট্যাক্স দিবে না, ওদেরকে কেন এনকারেজ করতে হবে? I'll just say আমি বেশি বলবো না ইয়েতে, but what I want to say is এই বাজেটটা it's more of business as usual. I mean আওয়ামী লীগ আমলে আমরা এরকম দেখছি give or take, এখানে অল্প স্বল্প জিনিস বাদ add, I mean it's the same. এই বাজেটটা would have been a visionary হতো যদি এই বাজেটটা করা হতো taking into account the reality. So এগুলো আমি বলবো যে it's like discouraging success. It can't decide whether it wants to be a welfare economy or capitalist. And I would say basically in the end it wants to be a welfare society, আমি যেটা বলবো, but successful welfare societies, they're moving away from it because it's not sustainable. So এখন মানে গভর্নমেন্টের স্ট্যান্সটা কি নিয়েছে এটা they have to reassess it. সো নাম্বার ওয়ান হলো আমার ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি ইম্পর্টেন্ট, ওনাকে এটা রিস্টোর করতে হবে, এইটা উনি অ্যাভয়েড করার মতন এখন আর কোনো পরিস্থিতি নেই। দুই হলো ওনাকে রিভাইটালাইজ করতে হবে ইকোনমি। প্রাইভেট ইনভেস্টমেন্ট ইজ দ্য স্লোয়েস্ট গ্রোথের কথা আমরা বলছি। এমপ্লয়মেন্টের ডেটা এখন নাই, 24 সালে দেখছি যে কমে গেছে 21 লাখের মতন জবস, তার আগে যে অনেক ডেটা ছিল তাও না, বাট সো উই আন্ডারস্ট্যান্ড যে এমপ্লয়মেন্ট সিচুয়েশন ইজ ব্যাড, এটা রিস্টোর করতে হবে। সো রিভাইটালাইজেশন উইল বি অ্যান ইম্পর্টেন্ট। থার্ড হলো এতদিন পরে একটা গণতান্ত্রিক সরকার আসছে, উনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়ে আসছে, যদি না করতেন তাহলেও তো সমালোচনা হইতো যে কথা কতগুলো বইলে ভোট নিয়ে গেছে, এখন আর কোনো খবর নাই। সো দে হ্যাভ টু মেক আ মার্ক যে এই প্রতিশ্রুতিগুলো তারা ডেলিভার করবেন, দে হ্যাভ টু স্টার্ট ইমপ্লিমেন্টিং। এই তিনটার রিয়ালিটির বাইরে ইকোনমিক রিয়ালিটি, পলিটিক্যাল রিয়ালিটি, এই পলিটার ভেতরে ওনাকে বাজেট করতে হয়েছে। তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য সেকেন্ড থিং ইজ বাজেট ইন মেনি ওয়েজ ইনক্রিমেন্টাল বাজেট। এক বছরে আপনি ইট ইজ ইম্পসিবল টু চেঞ্জ এভরিথিং, বিকজ আপনি যদি মনে করেন যে বাজেটের একটা, আমি প্রথমে এক্সপেন্ডিচার কাঠামোর ক্ষেত্রে বলতেছি, আমি একটু আনপপুলার ওয়েতে আমি আলোচনা করতেছি, সেটা হলো যে আপনার কিছু খরচ তো গিভেন না, এখন তো আপনি যেই লোকগুলো সরকারে আছে তো বের করে দিতে পারবেন। সো আপনাকে এই জনকাঠামোর ভিতরে ইনক্রিমেন্টালি একটুখানি চেঞ্জ করতে পারে, তো আপনাকে বেতন দিতে হবে, আপনার যে আগে ঋণ করছেন ওটা তুমি বাদ দিয়ে দিতে পারবেন না, তো সুদ পরিশোধ করতে হবে। তো এইগুলোর দিয়ে আর ওই যে সরকারি চালাইলে পরে আর যেগুলো গুডস অ্যান্ড সার্ভিসেস আমি বলি সরকারি কিনতে হয়, হ্যাঁ, বিদ্যুৎ বিল থেকে কাগজপত্র পর্যন্ত, এরপরে বাজেট ইনক্রিমেন্টালি আর করার কি আছে? ডেভেলপমেন্ট বাজেট তো এমনিও ছোট আমাদের রিলেটিভলি, তো বাট জেনারেলি আমি যদি আপনি বলি ডেভেলপমেন্ট বাজেটে কি বলেন, আমি একটা প্রি বাজেটে আমি একটা আলোচনা করছি এডিপি ব্যাগেজ। যেই এডিপি অলরেডি আছে, প্রায় প্রকল্প হলো ওনার অলমোস্ট এবার 1000-এর বেশি প্রকল্প হয়েছে, 1300 প্রকল্প রিভাইজ এডিপিতে ছিল, হ্যাঁ, দিস ইজ দিয়ে উনারা শুরু করছে। 100-3 প্রকল্পের মতন বোধহয় ওনারা বাদ মানে ক্লোজ করতে পারছেন, সব আবার শেষও হয়নি, উনি ক্লোজ করছেন, স্ক্রুটিনি চলছে। শেষ এটা তো বন্ধ করে দিয়ে উনি নতুন করে ওনার ইচ্ছা মতো দিয়ে পারবেন। সো বাজেট যেইটা আসলে ওনার কন্ট্রোল আছে, এইটা ইজ ইনক্রিমেন্টাল। সো উই হ্যাভ টু লুক ইন টু দ্যাট ইনক্রিমেন্টাল পার্ট অফ ইট, যদি আমি তার ইন্টেনশন দেখতে, বাকিটা ওনার হাত পা বাঁধা আছে, হ্যাঁ। আর সেকেন্ড যেটা আছে যে ট্যাক্সও ইনক্রিমেন্টাল, এটা হলো আমি এখন হিসেবে যাচ্ছি, ট্যাক্সও ইনক্রিমেন্টাল। উনি যতগুলো ট্যাক্স মেজার নিছেন তার বাইরে আরো 1000টা ট্যাক্সের রেটস আছে না,
তো সেইগুলোর ভেতরে ইনক্রিমেন্টাল, ওইটার ভিতরে উনি ড্রাস্টিক চেঞ্জ খুব কম করতে পারছেন বিকজ অফ দ্য আদার রিয়ালিটি। সো দিস ইজ অলসো অ্যাপ্রিসিয়েটেড। সো ওনাকে ওইটার ভিতর দিয়ে কিন্তু আগাইতে হবে। আমরা যে কারণে বাজেট অ্যানালাইসিসে বলছিলাম যে ইট ইজ নট এই বছরের বাজেটের থেকে দ্য সাকসেস অফ দ্য গভর্নমেন্ট আমরা মেজার করবো হলো ওনার 5th বাজেটে উনি কি করতে পারবেন। কারণ আজকে যেই পরিবর্তনের শুরু উনি করতে পারবেন ওইটা শেষ করতে পারছেন। সো আমি ছাপ একটা দেখি যে ওনাদের একটা তৈরির ছাপ আছে। এবং বাজেটে আমি জাস্ট বলার জন্য তিনটে, ইটস অলসো লিগাল ডকুমেন্ট। সো আই এম হ্যাপি টু সি ব্যারিস্টার শিশির মনি হিয়ার, সো উনি আছেন এখানে। তো ইটস এ লিগাল ডকুমেন্ট, আপনি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। সেটা হলো যে 3টা বিল দে হ্যাভ টু পাস। একটা হলো সাপ্লিমেন্টারি বাজেট। আই থিঙ্ক দ্য সাপ্লিমেন্টারি বাজেটে এই বছরের সংশোধিত বাজেটটা ওয়াজ এ ডিজাস্টার। ওটা একেবারে গতানুগতিক যেভাবে ওইভাবে করা হয়েছে, এইটা কি না। কারণ আজকেই ধরেন বাজেট এখনো পাসও হয় নাই, সাপ্লিমেন্টারি বাজেট মাত্র পাস হলো 2 দিন আগে। আজকে এনবিআর এর চেয়ারম্যান মোটামুটি ঘোষণা দিচ্ছেন আমার মনে হয় এই বছর 88,000 কোটি টাকা শর্টফল হবে, যেটা রিভাইজ বাজেট টার্গেট আছে। সো দ্যাট মিনস এই রিভাইজ বাজেট ওয়াজ রং, ওনারা জানতেন নোয়িংলি। সো এটা সাপ্লিমেন্টারি বাজেট ইজ বেসিক্যালি যেটা হয় বাংলাদেশে, অ্যান্ড ইট ইজ উই হ্যাভ টু লুক ইনটু দিস। আইন প্রণেতা যারা হবেন, আপনিও ভবিষ্যতে নিশ্চয়ই যাবেন চিন্তা করেন। সেটা হলো সাপ্লিমেন্টারি বাজেটে শুধুমাত্র ধরেন 100 টাকা চাইছিল, ওনার 110 টাকা লাগবে। এবার ওই মন্ত্রণালয়ের ওই খাতে খরচের জন্য উনি খালি হিসাব চান, যেটা পারতেছেন না। বাকি যে ভিতরের স্ট্রাকচার এইগুলো আলোচনার ভিতরে যায়। সেকেন্ড বিল হলো অ্যাপ্রোপ্রিয়েশন বিল। অ্যাপ্রোপ্রিয়েশন বিল হলো এই বরাদ্দ টরাদ্দ কোত্থেকে টাকা আসবে আর কোত্থেকে দিবে, ডিমান্ড প্রোগ্রামস অ্যান্ড বেসিক্যালি কনসলিডেটেড ফান্ডস। সো এইটার ব্যাখ্যা, এইটার ভেতরে আপনি দেখেন এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং এটাতে বলা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন ইজ বি বড় চ্যালেঞ্জ। আমার নিজের এস্টিমেট হলো, আমার ধারণা যদি সত্যি এনবিআর এরকম 88,000 crore মতন শর্টফল হয়, আমি বলছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি লাখখানেক কোটি টাকা টোটাল রেভিনিউ শর্টফল হবে। ইট ইজ মাই এস্টিমেট, আই স্ট্যান্ড বাই মাই এস্টিমেট এখনো, যেটার কাছাকাছি যাবে। তো দ্যাট মিনস হলো আপনার প্রায় 42% আপনার গ্রোথ করতে হবে না। দ্য কোশ্চেন ইজ এইটা উনি দেখান নাই। তো আমরা বলতেছি উনি এটা পারবে না, মানে উনি বলতে হলো এই সরকার পারবে না। হ্যাঁ, তো এটা অর্থমন্ত্রীর একার ঘাড়ে দিয়েন না, তো এটা তো ওনার পুরা যন্ত্র আছে, বাট ওনাকেই দায়িত্ব নিতে, নেতৃত্ব ওনার হাতে। তো মাননীয় অর্থমন্ত্রী হয়তো এটা অ্যাজ এ চ্যালেঞ্জ, যেটা হয়তো আমি কিছুটা বলছি, আমি আজকে ওনাকে জাজ করবো না, বিকজ যেই ট্যাক্স কালেকশনের বা রেভিনিউ কালেকশনের টার্গেটটা দেওয়া হয়েছে এই ইকোনমিতে, ইভেন উইথ দ্য ব্যাড ইকোনমি, ইট ইজ ভেরি মাচ পসিবল। সো এইটা আমি পরে এক্সপেন্ডিচারের ভিতরে যাচ্ছি, বাট রেভিনিউ যে ট্যাক্স মেজারগুলো নেওয়া হয়েছে এটাতে আপনি দেখবেন যে অনেক বিজনেসের জন্য ফ্রেন্ডলি। ইনফ্যাক্ট উই আর ডিসকাসিং উইথ ফাইমাসন ভাই যে আপনাদের অনেক ধরনের চাওয়া পাওয়া এবারে প্রতিফলন আছেন, টেকিং এজ এ ব্যবসায়ী প্রতিনিধি, আর কেউ নাই, যে নাই তো আর কি। You have to represent the community. So সেই সেন্সে আমি বলছি নাও the onus is on the business people, যে তাদেরকে ইনভেস্টমেন্ট করে দেখাইতে হবে, কারণ প্রাইভেট ইনভেস্টমেন্ট অনেকগুলো করছে। বাট ইট ইজ অলসো ট্রু যে ওইখানে অনেক বড় ইস্যু আছে, যে উল্টো করে আবার বেশ কিছু জায়গায় ওই ট্যাক্স বাড়ানোর জন্য কতগুলো মেজার তৈরি করা হয়েছে। সো এটা কাউন্টার মেজার আছে ওখানে। হ্যাঁ, এনবিআর উইল অলওয়েজ প্লে অন দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা আলোচনা করছি যে বেসিক্যালি 2টা পয়েন্ট। সেটা হলো যে এনবিআর এর এই যে দ্বৈত ভূমিকা নীতি প্রণয়ন এবং আদায়ে, এইটার সেপারেশনের প্রয়োজন আছে, আদারওয়াইজ এটা ইকোনমি ক্যান নট মুভ ফরওয়ার্ড। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হলো যে যদি এই ট্যাক্স আদায় করতে হয়, বিশ্বাস করেন দ্যার ইজ অনলি ওয়ান ওয়ে, যেটা নিয়ে কোনো আলোচনা, ট্যাক্স ফাঁকি রোধ করতে হবে। আমরা ডিসকাস অনেক সময় যে এইটাতে বাড়াইছে, ওইটাতে কত টাকা আসবে, কি ট্যাক্স ফাঁকি রোধ করতে হয়। উই আন্ডারস্ট্যান্ড যে এটা ইজ অ্যান ইস্যু। সো মাই ফাইনাল হলো যে আমি এখানে একটা হলো যে বাজেটকে, সেকেন্ড যেটা আমি লেন্সে আমি দেখতে বলবো সেটা হলো এটা ইকোনমিকে রিভাইভ করার একটা নীতি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রিটিক্যাল। শুধু আজকের ইকোনমি না, ইটস এ লং টার্ম ইস্যু। কারণ আমার যত স্ট্রাকচারের ভিতরে একটা বড় সুবিধা তো হলো যে
সোশ্যাল সেক্টরে, এডুকেশন, হেলথে এটা গুরুত্ব ছিল না, এটা গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যান্ড দিস ইজ এ গুড থিং। কেন আমি বলি, এটা অনেকদিন বলছি, আরেকবার বলি, হ্যাঁ, ইটস মাই ফেভারিট লাইন। সেটা হলো, আমি বলছি যে দীর্ঘদিন ধরে সোশ্যাল সেক্টরের হেলথ অ্যান্ড এডুকেশন যথেষ্ট বরাদ্দ বা খরচ করতে পারে না, অ্যান্ড এটা নিয়ে কারণ মাথা ব্যথা নেই, এটা কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। এটা কারণ হলো যে ওই সার্ভিসেসগুলো যারা বাংলাদেশের এখন ক্ষমতাবান মানুষ আছে তারা অ্যাক্সেস করে না। আমি নিজে সব সরকারি মানুষের টাকায় পড়াশোনা করছি, হ্যাঁ, স্কুল থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, সব। এই যে এখানে বসে কথা বলতে পারি, এইটা পড়ে আছি, এইটা ওইটার জন্য। সো ইটস মাই টাইম টু গিভ ব্যাক। কিন্তু ওই একই রাস্তাঘাট, একই বিদ্যুৎ ওই গরিবের ঘরে আর বড় লোকের ঘরে একসাথে যায়। আবার বিদ্যুৎ তো ঢাকা শহরে বেশি থাকে, হ্যাঁ, যেখানে ধনী মানুষ বেশি থাকে। তো সেই কারণে ওনাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক আগ্রহ ছিল ওনাদের এই হেলথ এডুকেশনে। জীবনে আমি নিজেই অনেকদিন ধরে পাবলিক হসপিটালে যাইনি। লাস্ট গেছিলাম হলো কোভিডের টিকা দিতে। তো আপনারা, আমার মনে হয় যে এইটা একটা খুবই পলিটিক্যাল স্ট্রাকচারের একটা অংশ, এবং সেইটা ওনাকে কারেক্ট করার চেষ্টা করছেন। এইটার জন্য আবার অনেক খুব বরাদ্দ রাখছেন, সমালোচনা আছে, এটা অস্বচ্ছ হয়েছে কি হয়নি, ওনাকে আগামী 1-2 মাসের ভিতরে এটা প্রমাণ করতে হবে যে দেয়ার ইন্টেনশন ইজ রাইট। তাকে প্রমাণের সুযোগ এখনো আছে। সো আই জাজ দ্য গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দ্যাট। দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট ইজ অন দ্য ইমপ্লিমেন্টেশন পার্ট। সো আমি 5টা বাক্য বলে এটা শেষ করতেছি। আমার ধারণা যে বাজেট ডেফিসিট আপনার মোটামুটি ঠিক রাখা হবে। দ্যাট ইজ হোয়াট আই কল দ্য স্ট্রাকচার বাজেটের ফিজিক্যাল ফ্রেমওয়ার্ক, যেটা আমরা বলি টেকনিক্যালি, কাঠামোর ভিতরে দ্যাট উইল বি দ্য অ্যাঙ্কর। এবং তার ভিতরে বেসিক অ্যাঙ্করটা ওনার হইতে হবে হলো ব্যাংক বোরোয়িং। একটুখানি হয়তো বেশি হইতে পারে, বাট ওইটার থেকে অনেক ওভারশুট করার ওনার সুযোগ নেই। কারণ ফরেন ফাইন্যান্সিং এর যেটা ডেফিসিট ফাইন্যান্সিং একটা বড় পার্ট হলো ওনার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের সাথে টাইট। উনি চাইলেই ওইটা থেকে টাকা খরচ করতে পারেন। ইট ইজ টাইট, ইয়ারমার্কড উইথ এডিপি প্রজেক্টস না। সো এক্সপেন্ডিচারের ভিতরে ওনার 2টা জিনিস দেখাইতে হবে। যদি ওনার যেহেতু রেভিনিউ আর্নিংস এর উপরে নির্ভরশীল থাকবে এক্সপেন্ডিচার, যদি এটাকে আপনি ফিক্স করেন, দিস ইজ পিওর ম্যাথমেটিক্স।